আজ একটু রাত্রেই 11টার সময় একটু লাইভে আসা হলো। দেখতেই পাচ্ছেন ওয়াই চ্যানেলে আপাতত আছি, এখানেই আমাদের এখন গন্তব্য। তো যে কারণে আজকে এত রাত্রে আমি লাইভে এসেছি, যে আগামীকালের আমাদের স্কুল সার্ভিস কমিশন ঘেরাও অভিযান আছে। 11টার সময় আমরা উপস্থিত হব করুণাময়ী বাস স্ট্যান্ড, এবং সেই বাস স্ট্যান্ড থেকে আমরা মিছিল করে স্কুল সার্ভিস কমিশনের অফিসে আমরা যাব। এবার প্রথমে বলে রাখি যে আমাদের স্কুল সার্ভিস কমিশন অফিসে যাওয়ার আমাদের কেন পরিকল্পনা, বা অনেকের মধ্যে প্রশ্ন ছিল, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে লিখেছেন যে কালীঘাট অভিযান বা নবান্ন অভিযান অনেক কিছু বলছিলেন, কিন্তু এই মুহূর্তে কিছু আইনি জটিলতার কারণে অনেকগুলো ক্যালকুলেশন করেই আমাদের এই অবস্থানটা নিতে হয়েছে। কারণ প্রথমত বলে রাখি, মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখন উত্তরবঙ্গ সফরে আছেন, ফলে ওনার আসার যে সঠিক সময় এবং দিন তা স্পষ্ট নয়। তাই প্রথমেই বলে রাখি যে কালীঘাট যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটা প্রথমত সেই কারণেই ক্যান্সেল হয়ে যাওয়া। এবার এছাড়া আরও কিছু কারণ আছে। কারণ দেখুন, 27 তারিখের হিয়ারিংটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনারা জানেন যে সিজিআই বলেই দিয়েছেন, পিটিশনারদের তরফ থেকে, সে টেন্টেড হোক বা আনটেন্টেড হোক, তাদের তরফ থেকে বলাটা এই দিন প্রায় শেষ। আমরা যেটুকু বলতে পারবো আগামী দিনে সেটা হচ্ছে রিজয়েন্ডার পার্টে, অর্থাৎ কাউন্টার যখন আক্রমণ হবে বা কাউন্টার অ্যাটাক পার্টে আমরা কিছু বলার সুযোগ পাবো। তো আগামী 27 তারিখের হিয়ারিংয়ে প্রধান যে তিনটে পক্ষ আমাদের বিরুদ্ধে বলবে, একটা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেনই বিরুদ্ধে বলবে আগাম বলে রাখা ঠিক নয়, কিন্তু তার যা কথাবার্তা বা তার যা বডি ল্যাঙ্গুয়েজ, তার যে তার শিষ্যদের কাছ থেকে যে বিশেষ আমরা খবর পাচ্ছি, তাতে কলকাতা হাইকোর্টের রায়টা যে বহাল রাখার হয়তো পরিকল্পনা তার থাকবে। কারণ ওয়েটিং ক্যান্ডিডেটদের কাছ থেকেও তিনি টাকা নিয়েছেন, তাদের হয়ে কেস লড়েছেন। তো তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য নয়, কলকাতা হাইকোর্টে প্যানেলটা বাতিল রাখার জন্যই তিনি সওয়াল করেছিলেন। তো সেই মতোই আমরা ভাবছি যে হয়তো তিনি এই কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখার জন্যই তিনি সওয়াল করবেন। 22/4/2024 যে হিয়ারিংটা হয়েছিল এবং যা রায়ের ফলে, দেবাংশু বসাকের বেঞ্চে যে রায়ের ফলে আজ আমাদের এই কঠিন দুর্দশা। আর একজন আমাদের এগেনস্টে বলতে পারবেন মনিন্দর সিং, অনিন্দিতা বেরা যে এসএলপিটা আছে সেখানে হয়তো মনিন্দর সিং আমরা দেখেছেন 7ই মে 2024 চন্দ্রচূড়ের বেঞ্চে যেদিন প্রথম স্টেটা আমাদের পড়েছিল, সেদিনও তিনি প্যানেল ক্যান্সেল করার জন্য জোরালো সওয়াল করেছিলেন। তো এই দিনও আশা করি তিনি সেই একই রকম সওয়াল করবেন মনিন্দর সিং, যাতে প্যানেলটা ক্যান্সেল রাখা হয়। নেক্সট আর একজনের বক্তব্য আমাদের কেসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো সিবিআই। আমি ব্যক্তিগতভাবে চাই যে এই কেসে সিবিআই তার যে বিখ্যাত লয়ার সলিসিটর জেনারেল তুষার মেহতা আমাদের এই কেসটা হ্যান্ডেল করুন। আমি জানি না তিনি এই কেসটা সওয়াল করবেন কিনা। তো যদি তিনি কেসটা সওয়াল করেন তাহলে আমাদের জন্য খুবই ভাইটাল, খুব ভালো হবে, এটুকু বলতে খুবই ভালো হবে। কারণ আর ওনার অনেক ভার্ডিক্ট আমি শুনেছি, উনি 370 আর্টিকেল বা হরিয়ানার যে প্লেন কেস, বিভিন্ন রকম বড় বড় কেসে তিনি সওয়াল করে, এমনকি অভিষেক মনু সিংহের বিরুদ্ধেও তিনি কেস লড়ে জিতেছেন। তো চাইব সিবিআই অবশ্যই 27 তারিখে হিয়ারিংটা করুক, এবং দুর্নীতি যে হয়েছে তা যে সিবিআইয়ের তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত বা স্পষ্ট হয়েছে। কলকাতা হাইকোর্টে জাস্টিস গাঙ্গুলি বেঞ্চে যে প্রথম যখন তদন্ত শুরু হয়, জাস্টিস গাঙ্গুলির নির্দেশ মতো সিবিআই দেওয়া হয়েছিল এবং বিকাশবাবু সিবিআই চেয়েছিলেন, এবং সেই সিবিআই তদন্তের উপরই ভিত্তি করে জাস্টিস গাঙ্গুলি, জাস্টিস সুব্রত ব্যানার্জি বা তালুকদারের বেঞ্চে সিবিআই রিপোর্টটা মেনেই কিন্তু রায় হয়েছিল। সেই মতো
আমারও মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে সিবিআই যদি যথাযথভাবে আর্গু করে, যথাযথভাবে প্রমাণ দেয়, তাহলে আমাদের জন্য কেসে আমাদের খুব হেল্প হবে। কোন দিক থেকে হেল্প হবে? যে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণের ক্ষেত্রে এবং যে ওএমআরটা পাবলিশ করা হয়েছে এবং সেই ওএমআরটা অর্থাৎ গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করা হয়েছে বা স্ক্যানটাকের কাছে যেটা পাওয়া গিয়েছে, সেই তথ্যগুলো যে অথেন্টিক, যারা আমরা বুঝতেই পারছি যে আমাদের ওএমআরের সাথে পুরো নম্বরটা ম্যাচ করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। 910-952 যে ওএমআর মিসম্যাচ মানে আমি বলবো ওএমআরটা ঠিকই আছে, নম্বরটা ম্যানিপুলেশন, বারবার কথাটা বলছি, নম্বর ম্যানিপুলেশন, নট ওএমআর ম্যানিপুলেশন। ঠিক 11-12 ক্ষেত্রে 907 যে তথ্যটা পাওয়া গিয়েছে, সিবিআই এটা দাঁড়িয়ে কোর্টে প্রমাণ করবে। সেই হ্যাশ ভ্যালু সংক্রান্ত বিষয় হতে পারে, মেটা ডাটা হতে পারে, বা সে যে আরও যে আমি ডিটেলস কেসের সম্পর্কে এখানে বলছি না, আমার কাছে সবই তথ্য আছে, যে যে তথ্যের ভিত্তিতে সিবিআই প্রমাণ করেছিল সেগুলো তারা দেবে। হ্যাঁ, সিএফএসএল রিপোর্টটা অবশ্য পাওয়া যায়নি, সেটার ক্ষেত্রেও আশা করি সিবিআইয়ের কিছু বক্তব্য থাকবে যে সিএফএসএল রিপোর্ট পাওয়া পর্যন্ত হয় অপেক্ষা করবে কোর্ট, না আরও যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে প্রত্যেকটাই কিন্তু সিবিআই প্রমাণ দিতে পারবে। তাই চাই এই কেসেও সিবিআই যথারীতিভাবে তারা প্রমাণ দিক এবং আমাদের সহায়তা করুক। এইবার লাস্ট যে কথাটা বলবো, সব থেকে যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, যাদের সদার্থক ভূমিকা ছাড়া এই কেস আমাদের পক্ষে জেতা এতটাই সহজ নয়। তো আমরা জানি যে সরকার বা স্কুল সার্ভিস কমিশনের ভূমিকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য 7ই মে 2024 চন্দ্রচূড়ের বেঞ্চে যে সদার্থক ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছিলাম স্কুল সার্ভিস কমিশনের লয়ার জয়দীপ গুপ্তাকে, সেই ভূমিকায় পরবর্তী 19 তারিখের হিয়ারিংয়ে, মানে 19/12/24 হিয়ারিংয়ে আমরা কিন্তু দেখতে পাইনি। ফলে যথারীতিভাবে আমাদের মধ্যে সন্দেহ, সন্দিহান, প্রশ্নচিহ্ন যে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা আমাদের জন্য সদার্থক। তো তাহলে প্রশ্ন উঠতে পারে যে আমরা এতদিন আমরা কমিশন ঘেরাও করছি, কমিশনকে বারবার ঘেরাও করছি, কমিশনে বারবার যাচ্ছি, কিন্তু আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে একটা বৃহত্তর আন্দোলন করব, যে সেই জন্যই শিয়ালদা স্টেশন থেকে রাসমণি আমরা র্যালি করেছিলাম। 10,000 জনের আমাদের বিশাল বড় র্যালি ছিল, কিন্তু রাত যখন 12টা-12:30 বেজে গেল, তখন সেই সংখ্যাটা 700-800 এসে চলে আসলো। তখন বাধ্য হয়ে আমরা ওয়াই চ্যানেল নিয়েছিলাম, এবং এখানে আসার পরে যখন পরপর প্রথম কয়েকটা দিন, মানে 27 তারিখ থেকে, মানে 27-এর হিয়ারিং থেকে এবং তার পরপর যে হিয়ারিংগুলো হয়ে, মানে জানুয়ারি 3-4 তারিখ 5 তারিখ পর্যন্ত এখানে একটা 2,000, 3,000, 4,000, 5,000 সংখ্যা পর্যন্ত আমাদের ওয়াই চ্যানেলটা ভরেছিল। তখন রেগুলার বেসিসে মিডিয়া আসা, এই কষ্টের মধ্যে আমরা এখানে পড়ে আছি, এবং প্রতিটা দিন মিডিয়ার সামনে যে আমি নিজে এবং আমরা সবাই মিলে যে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে এত হাজার জন আমরা দুর্নীতি মুক্ত, তাহলে কেন আমাদের সবার জীবনে এরকম একটা কালো মেঘ আমাদের জীবনে চলে আসলো। অর্থাৎ পার্সেন্টেজটা ধরে ধরে যে দুর্নীতি হয়েছে প্রমাণিত সিবিআই দ্বারা 8%, প্রমাণিত হয়েছে 11-12 ক্ষেত্রে 14%, তাহলে সবার জীবনে কেন এই কালো দিন? সবাই কেন কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি থেকে বাতিল হলো? এবং আমরা যে যোগ্য, যে 17 রুলসের কারণে চাকরি থেকে আমরা বহিষ্কার হয়েছি, সেই 17 দফা দুর্নীতির মধ্যে যে আমরা পড়ি না, তা বারবার মিডিয়ার সামনে বলার চেষ্টা করেছি। এবং বহু মানুষ আগে জানতো যোগ্য মানে শুধু শহীদ মিনার, কিন্তু শুধু শহীদ মিনার নয়, এই ওয়াই চ্যানেলেও বসে আছে যোগ্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তাই দীর্ঘদিন ধরে দেখেছি রেগুলার বেসিসে মিডিয়া এসছে, রেগুলার বেসিসে আমাদের এটা কভার হয়েছে, এবং মানুষ কিছুটা বুঝতে পেরেছে যে আমরা সত্যি যোগ্য এবং দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও কোনো এক চক্রান্তের শিকারের জন্য হয়তো আজ আমাদের জীবনে এই দুর্দশা। তো এখন লাস্ট কয়েকটা দিন আমাদের এখানে বুঝতেই পাচ্ছেন সবাই সিএল মেডিকেল নিয়ে বেশি চিন্তিত থাকার কারণে আমাদের ওয়াই চ্যানেলের এখন এই মুহূর্তে জনসংখ্যাটা, টিচার শিক্ষক শিক্ষিকা বৃন্দের সংখ্যা একটু কমে গেছে। তো যাই হোক, 24 তারিখ আগামীকাল সবাই আসুন, কারণ কমিশনের সামনে আমাদের কয়েকটা ভয়ঙ্কর প্রমাণ দেব, এবং কমিশনকে যথারীতি তার উত্তর দিতে হবে, না হলে কিন্তু আমি ছাড়বো না বা আমরা ছাড়বো না। আমি সন্ধ্যা থেকে বসে, স্বপনদা ছিল, আমি সমস্ত পয়েন্টগুলো লিপিবদ্ধ করেছি, যে পয়েন্টগুলো কমিশনের কাছে জানা অত্যন্ত প্রয়োজন। প্রথম তাহলে আমি বলি যে কেন আমরা কমিশনের এই আন্দোলনটাকে বেছে নিলাম।
আমরা জানতে পেরেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য 1125 পাতার একটা দীর্ঘ সাবমিশন দিয়েছে এবং তার মধ্যে বিভিন্ন ব্যক্তির সেখানে নাম আছে এবং তারা মানে বিকাশবাবু বা তার টিম সেই নামগুলোকে সেখান থেকে তুলে নিয়েছে, যে নামগুলোকে কোর্টের সামনে প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের এগেনস্টে অনেক ভয়ঙ্কর তথ্য সে দিতে পারবে। আমি নামগুলো বলছি না, পার্সোনালি দেখা করলে সবাইকেই বলেছি, এখানে যারা এসছেন ওয়াই চ্যানেলে আপনাদেরকেও নিশ্চয়ই বলবো যে কোন কোন নাম, তাদের নম্বরের কি সমস্যা হচ্ছে। মানে এমনও কমিশন করেছে যে 8টাই অ্যান্সার দিচ্ছে একরকম, আবার তার সার্ভারের নম্বর আরেক রকম। এবার সেটা কেন করেছে, কি জন্য করেছে, এই প্রশ্ন জানা খুব জরুরি। আরো অনেক বিষয় আছে, প্রায় 11 থেকে 12টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এই ধরনের। এই বিকাশবাবু সাবমিশন থেকে যেটা আমি পেয়েছি, প্রত্যেকটা লিপিবদ্ধ করেছি, কাগজে নোট ডাউন করেছি। এই প্রত্যেকটা প্রশ্ন চেয়ারম্যানের কাছে থাকবে, যেটা 27 তারিখে হিয়ারিং এর আগে সেই বিষয়গুলো সম্পর্কে কমিশনের লয়ারকে বলা প্রয়োজন। কিন্তু কমিশনের লয়ারকে তো আমরা বলতে পারবো না, এটা বলতে হবে একমাত্র স্কুল সার্ভিস কমিশনকেই বলতে হবে। এবং কমিশন যাতে সেই বিকাশবাবু সাবমিশন অনুযায়ী প্রত্যেকটা বক্তব্য সুপ্রতিষ্ঠিত করে তার আইনজীবী মারফত সুপ্রিম কোর্টে, আমরা সেটাই চাইব। তা না হলে আমরা কিন্তু কঠিন সমস্যায় পড়ে যেতে পারি। কারণ দেখুন, আপনারা বলতে পারেন যে আমাদের লয়ারদের মারফতে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, সেখানে যত সম্ভব চেষ্টা হবে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করানো। বাইরে থার্ড পার্টি সেখানে সহজে ঢুকতে পারে না। হ্যাঁ, কমিশনকে যখন যে বিষয়ে প্রশ্ন করবে, নাইসা সম্পর্কে প্রশ্ন করবে, স্ক্যান ট্যাক্স সম্পর্কে প্রশ্ন আসতে পারে, বা গেজেট ডিস্ট্রয় করা, মানে গেজেট অনুযায়ী ওএমআর ডিস্ট্রয় করার নিয়ম সম্পর্কে প্রশ্ন আসতে পারে, বা ধরুন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, প্যানেলের টাইম পিরিয়ড, এক্সপায়ারি প্যানেল কতদিন, কেন এক্সটেনশন করো, সেই সমস্ত প্রশ্ন। এগুলো কিন্তু যতটা আমাদের লয়ার ডিপেন্ড করা উচিত, তার থেকে বেশি ডিপেন্ড করা উচিত স্কুল সার্ভিস কমিশনকে। কারণ আমরা বলতে গেলে থামিয়ে দিতে পারি, আমরা অনেক কথা বলতে পারি, আমরা সমস্ত ডিপেন্ড করার জন্য আমাদের সমস্ত উত্তর আমরা রেডি করছি। আমাদের টিম লিগ্যাল সেল স্বপনদা আছেন, তিনিও রেডি করছেন, কিন্তু কমিশন তার যে উত্তরগুলো কমিশনের দেওয়া প্রয়োজন। এবং জানেন, মাঝখানে এজিপি রিপোর্ট হয়েছিল বিশ্বজিৎ বসুর এজলাসে, সেই এজিপি রিপোর্টটা, তাতে যে আমরা যে দুর্নীতির মধ্যে নেই, আমাদের যে জাস্টিফাই হয়েছে, এই প্রমাণটাও যাতে কমিশন তুলে দেয়, তার সমস্ত রকম কিছু, মানে আমি বলছি না ডিটেলস, 10 থেকে 12টা ভাইটাল পয়েন্ট আমি কাগজে লিপিবদ্ধ করেছি। এবং আমাদের টিম আমরা যাব, যে কমিশনের কাছে তার উত্তর দিতে হবে, যে এইগুলো কেন হয়েছে, এর উত্তর কি আছে, এগুলো কেন করেছেন, তার উত্তর কি আছে, কিভাবে আপনারা ডিপেন্ড করবেন। ফলে কমিশনের সদর্থক ভূমিকাটা না হলে আমাদের পক্ষে কিন্তু খুব সমস্যায় পড়তে পারি। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, একান্ত অনুরোধ, যে আপনারা আসুন, দলে দলে যোগ দিন, এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন। দেখুন, 27 তারিখ থেকে 27শে ডিসেম্বর থেকে আজ পর্যন্ত প্রায় 23 থেকে 24টা রাত কিন্তু আমি এখানে কাটিয়েছি। হ্যাঁ, ঘুম নেই, কষ্ট হচ্ছে, এক মানসিক যন্ত্রণা, দুর্বিষহ চিন্তা নিয়ে এখানে আছে। অনেকে হয়তো গালাগালিও দিচ্ছেন, ওখানে পড়ে থেকে কি হবে, এই হবে, তাই হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি নিজে বাংলা আন্দোলন করে দেখেছি, আন্দোলনের সুফল অনেক। সেই পাঞ্জাবের কৃষক আন্দোলন হল, যা দিল্লিতে বিল পাস হয়ে গেল পার্লামেন্টে, ক্যাবিনেট গঠন হয়ে গেল সুপ্রিম কোর্টে, সেই বিল চেঞ্জ করতে হলো। বিহারে, ঝাড়খণ্ডে, ভারবিতে, বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তার আন্দোলন কোর্টকে প্রভাবিত করতে পারে। আমরা জানি, আমরা মীনাক্ষী মুখার্জিকে অনেক কথা বলার পর দেখা যাচ্ছে এবিটিএল লয়ার প্রশান্ত ভূষণ লড়ছে। যাই হোক, আমাদের এই যে আমরা সরকার দুর্নীতি করেছে, সরকারের দুর্নীতির কারণে আমরা এখানে পথে বসেছি, তাই সরকারের প্রতি আমাদের প্রচ্ছন্ন হুমকি থাকবে, যে প্রকট হুমকি থাকবে, যদি কোনোভাবে আমাদের এগেনস্টে কোনো কথা বলা হয়, যোগ্যদের এগেনস্টে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর বিরোধীরা যেন আমাদের থেকে চক্রান্ত না করে, আমরা যেন কোনো চক্রান্তের শিকার না হই, তাই এই আন্দোলন হবে সেই বিশেষ বার্তা। আপনারা আসুন, 24 তারিখে আগামীকাল আমাদের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন। শঙ্খ ঘোষের ভাষায় বলবো, আয় আর বেঁধে বেঁধে থাকি, আমাদের ডাইনে ধস, বাঁয়ে খাদ, মাথার উপরে বোমারু, পায়ের নিচে হিমানির বাঁধ। আমরা সত্যি বিপদগ্রস্ত। কলকাতা হাইকোর্টের যে চুপ করে বসে থেকে ফাঁকা মাঠে গোল দিয়েছিল, সুপ্রিম কোর্ট যেন সেটা না হতে পারে। তাই আইনি লড়াই সুপ্রিম কোর্টে থাকবে, এবং আইনি লড়াই সুপ্রিম কোর্টের বাইরে এই রাস্তার লড়াই কতটা প্রয়োজন, কারণ বিভিন্ন চক্রান্তকারীদের যাতে আমরা চক্রান্ত না করতে দিতে পারি, আমরা যে একতা আছি, এই শক্তি প্রদর্শন করতে পারি, তার জন্যই কিন্তু আমাদের এই আন্দোলন। তাই আসুন, আপনারা সবাই দলে দলে যোগ দিন,
এবং আগামীকালের আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করুন।